এক কথায় বললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। সেই নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই যতগুলি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য পেশ করেছেন, তার দলের বিভিন্ন স্তরের নেতারা যখন নির্বাচনী সভাগুলিতে অংশ নিয়েছেন এবারের বিধানসভা নির্বাচনে, তখন প্রত্যেকবার প্রত্যেক নেতার কণ্ঠে ধ্বনিত হয়েছে একই আশ্বাস। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুনিয়েছেন এই আশ্বাস, মানে আর নয়, আর দোকান অবধি যেতে হবে না। যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে কোভিডের এই 2 বছরে। নানাভাবে নানা চিন্তাতে বিপর্যস্ত মানুষ, একই সঙ্গে তাদের সময়ের যে ব্যবহার সেটাও অত্যন্ত দামি হয়ে উঠেছে। তার কারণ যার কাজ ছিল তিনি হয়তো কাজ হারিয়েছেন। আগে যে গৃহিণী শুধুমাত্র ঘরের কাজ করতেন, তাকে হয়তো ঘর কন্যার কাজের সঙ্গে এখন বাইরেটাও একটু সামলাতে হয়, সামাল দিতে হয়। তার কারণ সংসারে কিছু বাড়তি অর্থের প্রয়োজন। তাই সব মিলিয়ে রেশন এবার বিনামূল্যে পৌঁছে যাবে দুয়ারেই। শুধুমাত্র বাছাই করা মানুষের কাছে নয়, এ রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য বিনামূল্যে রেশন, দুয়ারে রেশন। এই ছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের প্রতিশ্রুতি। নিশ্চিতভাবে নির্বাচনে ক্ষমতায় আসার পর, জিতে ক্ষমতায় আসার পর, নির্বাচনের পরও কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি থেকে সরে যাননি। রাজ্যের খাদ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। যে যে স্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন, জেলা শাসক থেকে শুরু করে জেলার খাদ্য অধিকর্তা, তাদের সকলের সঙ্গে বৈঠক করে পাইলট প্রকল্প চালু করিয়েছেন। এবং সেই প্রকল্প শেষে ঠিক যখন এ রাজ্যের মানুষ এই আশ্বাসে রীতিমতো পথ চেয়ে রয়েছে যে এবার শুরু হতে চলেছে তাদের স্বপ্নের দুয়ারে রেশন প্রকল্প, আর কোথাও যেতে হবে না, ঘরের দরজায় পৌঁছে যাবে মাসের রেশন থেকে। ঠিক তখন এ রাজ্যে রেশন ডিলাররা একটি গণকনভেনশন করে বলে দিলেন, জানিয়ে দিলেন তাদের পক্ষে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া সম্ভব না। রেশন গ্রাহকদের কাছে তাদের আর্জি, সরকারের কাছে তাদের আর্জি আগের মতোই দোকান থেকে গিয়ে রেশন নিয়ে আসে। কিন্তু কেন, কিসের জন্য রেশন ডিলারদের এই আপত্তি, তা নিয়ে আমরা কথা বলবো। সেই প্রসঙ্গগুলো নিয়েই বিতর্ক করব, কিন্তু তার আগে তাদের এই আপত্তি নিয়ে আর আজকের বাস্তব ছবিটা নিয়ে। দুয়ারে রেশন আদৌ দুয়ারে নাকি অনেক দূরে, এ নিয়েই আমাদের একটি বিশেষ প্রতিবেদন। নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের পর সেই প্রতিশ্রুতি পালনে উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। কিন্তু প্রকল্প শুরুর আগেই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে অনিশ্চয়তার কারণ পরিষেবা দুয়ারে পৌঁছে দেওয়ার পরিকাঠামো। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে গেলে প্রয়োজন গাড়ি, তেল ও গাড়ি চালানোর অন্যান্য খরচ বহন করবে কে? এ নিয়েই দুয়ারে রেশন প্রকল্প ঘিরে প্রশ্নচিহ্ন। সম্প্রতি দুয়ারে সরকারের পাইলট প্রজেক্ট শুরু করেছিল রাজ্য সরকার। পাইলট প্রজেক্টে কাজ করতে গিয়েই আপত্তি তুলেছেন রেশন ডিলাররা। ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনবেন না, সাফ জানিয়ে দিয়েছেন রেশন ডিলাররা। রেশন ডিলারদের দাবি, মাসে তাদের অতিরিক্ত 41,680 টাকা খরচ হবে। গাড়ির চালক 12,000 টাকা, সহকারীর জন্য 10,000 টাকা, জ্বালানি বাবদ 2,500 টাকা, গ্যারেজ বাবদ 1,500 টাকা, রক্ষণাবেক্ষণের জন্য 2,000 টাকা, রোড ট্যাক্স বাবদ 60 টাকা, বিমা বাবদ 1,000 টাকা, দূষণ রোধে 20 টাকা, ইএমআই বাবদ 12,600 টাকা। ইতিমধ্যেই এই হিসেব তারা জমা দিয়েছেন রাজ্যের কাছে। তবে রাজ্যের খাদ্যমন্ত্রীর দাবি, গাড়ি কিনতে রেশন ডিলারদের 1 লক্ষ টাকা করে সাহায্য করছে সরকার। গাড়ির মালিক হবেন রেশন ডিলাররাই। ভবিষ্যতে অন্য কাজে রেশন ডিলাররা গাড়ি ব্যবহার করতেই পারবেন। সেক্ষেত্রে রাজ্য সরকার বাধা দেবে না বলেও জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। তবে দুয়ারে রেশন পরিষেবা পৌঁছে দেওয়া নিয়ে রাজ্য রেশন ডিলার মতান্তর গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রকল্পের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হন রেশন ডিলাররা। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি পায় রাজ্য। প্রকল্প চলবে বলে জানিয়ে দেয় আদালত। তবে রাজ্যের হলফনামাও তলব করে ডিভিশন বেঞ্চ। কোন আইনের ভিত্তিতে রাজ্য দুয়ারে রেশন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে তা জানতে চেয়েছে আদালত। রাজ্যের উদ্যোগে কলকাতা হাইকোর্ট সবুজ সংকেত দিলেও দুয়ারে রেশন প্রকল্প নিয়ে অনিশ্চয়তা কাটাতে দুরস্ত, বরং প্রকল্প চালু করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন রেশন ডিলাররা। গভর্নমেন্ট আমাদেরকে 1 লক্ষ টাকা অনুদান দিতে চেয়েছিলেন, সাবসিডি দিতে চেয়েছিলেন, কিন্তু গাড়ির দাম তো 5-6 লাখ টাকা। আর যে গাড়িতে দুয়ারে রেশনের ড্যাংলার লাগানো থাকবে, ফ্লেক্স লাগানো থাকবে, সেই গাড়ি অন্য কাজে ব্যবহারও করা যাবে না। আমরা যা খরচা করেছি এতদিন, সেই খরচার একটা টাকা খাদ্য দপ্তর আজ পর্যন্ত দেয়নি, একটা টাকা দেয়নি আজ পর্যন্ত। ভয় দেখাতে পারে লাইসেন্স দিয়েছে বলে, কিন্তু মানুষকে দাবিয়ে কাজ করা যাবে না। যদি এই দায়িত্ব থেকে আমাদের রেহাই দিন, দুয়ারে রেশন দিতে পারবো না। তাই আমরা ক্ষমা চাইছি,
আমাদের উপর যদি প্রশাসনিক চাপ সৃষ্টি করা হয়, যেভাবে মানসিকতা পরপর খাদ্য দপ্তর নিচ্ছেন, তাহলে আমরা এই পরিষেবা থেকে সরে দাঁড়াবো, এই ব্যবসা থেকে সরে দাঁড়াবো। রেশন ডিলার সংগঠনের ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে স্বপ্নের প্রজেক্ট, এই প্রজেক্টের পেছনে যে ধরনের পরিকল্পনা করা প্রয়োজন সেই ধরনের পরিকল্পনা নেই। এটি শুধুমাত্র হাইপ দেয়া এবং লোককে বোকা বানানো ছাড়া কিছু নয়। স্বাভাবিকভাবেই এই প্রকল্প মুখ থুবড়ে পড়বে যতক্ষণ না পর্যন্ত এর উপযুক্ত প্ল্যানিং হবে, এবং তার ফলে কি হবে, এই যে স্বপ্নের প্রকল্প শুরু হওয়ার সময় কিছু পাবলিক প্রচার পাবে, বিজ্ঞাপন হবে, মুখ্যমন্ত্রীর বড় বড় ছবি লাগবে, কাট আউট লাগবে, কিন্তু আদত পক্ষে সম্ভব হবে না। এই মোহাম্মদ বিদ্যুৎগুলোকেও ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এখনো ওদের কাছে আবেদন করব যে ওরা সরকারের এই প্রস্তাবটা মেনেন। সরকার তো এখনো চালু করেননি, একটা পাইলট প্রজেক্ট করছেন নভেম্বর পর্যন্ত। ওরা এটাকে একটা ফেয়ার ট্রায়াল দিন, এটাই আমার ওদের কাছে আবেদন। মুখ্যমন্ত্রীর প্রিয় প্রকল্প, সরকারের ঘোষিত প্রকল্প, ওরা এইভাবে রিয়েক্ট করবেন না, এটা আমার ওদের কাছে অভিযোগ। জনস্বার্থে প্রকল্প, নির্বাচনী প্রচারে দুয়ারে প্রকল্প পৌঁছে দেওয়ার খোদ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। সেই প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা কেন? সরকার ও রেশন ডিলারদের মতান্তরে প্রশ্ন, সরকারি পরিকল্পনার অভাবই কি প্রকল্পে অনিশ্চয়তার কারণ? ওয়াকিবহাল মহলের মতে দুয়ারে রেশন পৌঁছে দিতে পরিকাঠামোর দিকে আগে নজর দেওয়া উচিত ছিল রাজ্যের। যা করা হয়নি বলেই প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তার কালো মেঘ ঘনিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে বিতর্ক করব। আমার সঙ্গে রয়েছেন রেশন ডিলারদের সংগঠনের নেতা, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। স্বাগত আপনাকে। আমার সঙ্গে রয়েছেন এছাড়াও সৌরভ হালদার অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন তাপস মিত্র, সাধারণ মানুষ, এক কথায় বলতে গেলে রেশন গ্রাহক, আমাদের মতো যারা তাকিয়ে থাকেন বাড়িতে বা যে কোনো উপায়ে রেশনটা পাওয়ার জন্য, এবং যারা একটু অতিরিক্ত আশা করে রেখেছিলেন যে রেশনটা তারা বাড়িতেই পাবেন বলে। কেন, কিসের ভিত্তিতে এই আশা, কবে থেকে আশার সঞ্চার? আসুন সেদিকে একবার চোখ রাখে। নির্বাচন পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে রেশন নিয়ে নির্দিষ্ট প্রতিশ্রুতি। তৃণমূল কংগ্রেস দরজায় দরজায় মানুষকে রেশন নিতে আসতে হবে না, রেশন দোকানে আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবো। আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি, এবং সেই প্রতিশ্রুতি পালনে তিনি যে কোথাও পিছপা হয়েছেন এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু পাইলট প্রজেক্ট শুরু করেছেন। স্বাভাবিকভাবে একটি এত বড় প্রকল্পের পাইলট প্রজেক্ট করা প্রয়োজন, এবং সেই প্রজেক্ট শেষে যখন আমরা এই আশাটা নিয়ে তাকিয়ে আছি, বা রাজ্যের সাধারণ মানুষ বলতে পারি যখন এই আশাটা নিয়ে তাকিয়ে আছেন যে এবার দুয়ারেই আসছে রেশন, ঠিক তখনই ছন্দপতন। এবং তা নিয়ে আমার সঙ্গে আজকের অতিথিদের আলোচনা। আমি বলেছি এর আগে কারা কারা যোগ দিয়েছেন, আমার সঙ্গে নতুন আরও কয়েকজন অতিথি যোগ দিচ্ছেন। আর 2-1 মিনিটের মধ্যে কিন্তু তার আগে আজকে যে বিষয় নিয়ে বিতর্ক করবো সেগুলোর দিকে নজর রাখবো। আমার মূল প্রশ্নগুলো, আমার অগ্নিবাণ 1, স্বপ্নের প্রকল্পের রূপায়ণে এত সমস্যা কেন? অগ্নিবাণ 2, পাইলট প্রকল্পে কি কোনো সমস্যা নজরে পড়েনি? অগ্নিবাণ 3, পরিবহন খরচের দায় কেন রেশন ডিলার? সরকার দুয়ার পর্যন্ত রেশন পৌঁছে দিতে চান সাধারণ মানুষকে, এই ঘোষণা সরকারেরই ছিল। তাহলে সেই দুয়ার পর্যন্ত রেশন পৌঁছানোর পরিবহন খরচ, গাড়ি ভাড়া অথবা গাড়ির কিস্তির টাকা, ড্রাইভারের টাকা, জ্বালানির খরচ, এসবের দায় রেশন ডিলার কেন নেবে? মূলত এই প্রশ্নগুলোই নিয়েই আজকের আলোচনা, আজকের বিতর্ক। আমার সঙ্গে আরও দুজন অতিথি যোগ দিয়েছেন আলোচনাতে। সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমার সঙ্গে যোগ দিয়েছেন, এবং আমার সঙ্গে ববিতা মাকড় আরেক রেশন গ্রাহক যোগ দিয়েছেন। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু সবার আগে বিশ্বম্ভরবাবু, এই মুহূর্তে সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ, মফস্বলের মানুষ, রেশন গ্রাহকরা তাকিয়ে আছেন আপনাদের দিকে। আপনাদের এতখানি অপারগতা কেন? কেন পারছেন না আপনারা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দিতে? বিশ্বম্ভরবাবু, আমাদের এরকম কোনো পরিকাঠামো নেই যে আমরা মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবো। কিন্তু এই আমাদের
এই মানসিকতা আছে যে যেসব মানুষ অসুস্থ বা বৃদ্ধা বাড়িতে একা থাকেন, তাদের বাড়িতে মানবিক কারণে আমরা রেশন পৌঁছে দেবো। এই রেশন পৌঁছাবার নামে আমাদের ওপর খাদ্য দপ্তর বিভিন্ন বিধি নিষেধ তারা আরোপ করছেন। সেই বিধি নিষেধের মাধ্যমে আমাদের যেই সব বিধি আরোপিত হচ্ছে সেই বিধি আমরা পালন করতে অপারগ, এবং এই প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন পরিবহনের যে খরচ, সেই খরচ বহন করে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না। তারপর সবথেকে বড় কথা ম্যান পাওয়ার, আমাদের সেই ম্যান পাওয়ার নেই, আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারও নেই। গাড়ি কেনার কথা খাদ্য দপ্তর থেকে বারবার আমাদের বলা হয়েছিল। হ্যাঁ, আমাদের 1 লক্ষ টাকা সর্বাধিক ভর্তুকি দেওয়ার কথা খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো যা গাড়ির দাম হবে তার মধ্যে 1 লক্ষ টাকা সরকার দেবে। তারপরে আপনাদের আপত্তি কেন? আমাদের বাকি টাকাটা কে দেবে? 1 নম্বর, গাড়ি কিনলে গাড়িটা রাখবো কোথায়, সেই জায়গা কোথায়? তারপরে যে গাড়িটা মেনটেনেন্স, প্রতিদিন কেন্দ্রীয় সরকার যেভাবে তেলের দাম বাড়িয়ে চলেছেন, এই পরিপ্রেক্ষিতে গাড়ি একটা মেনটেন করা এবং শুধুমাত্র দুয়ারে রেশনের জন্য গাড়ি কিনে গাড়ি ব্যবহার করা, এটা দুঃসাধ্য ব্যাপার রেশন ডিলারদের পক্ষে। আমরা পরীক্ষামূলক প্রকল্প, পাইলট প্রজেক্ট, আমরা প্রথমে একটা ট্রায়াল রান দিয়েছিলাম মে মাসে, পরবর্তীকালে সেপ্টেম্বর মাসে আমরা 15% দোকানদার আমরা পাইলট প্রজেক্টে অংশগ্রহণ করে দেখলাম যে এটা সম্ভব না। সব থেকে বড় দুর্ভাগ্যের কথা, পাইলট প্রজেক্টে অংশগ্রহণের প্রসঙ্গেই আসবো বিশ্বম্বর বাবু। আমার একটা প্রশ্ন ছিল, দেখেছেন নিশ্চয়ই, আমার দ্বিতীয় অগ্নিবাণ ছিল, পাইলট প্রজেক্টের সময় সমস্যাগুলো নজরে আসেনি বা আপনারা নজরে আনেননি সরকারের? আমরা বারবারই নজরে এনেছি, লিখিতভাবে বলেছি, এবং সেপ্টেম্বর মাসে কি কি সুবিধা অসুবিধে এটা নিয়ে কোনো পর্যালোচনা করা হলো না, বিচার বিশ্লেষণ করা হলো না। অক্টোবরের জন্য আদেশ নামিয়ে দেওয়া হলো। আবার গতকাল দেখা গেল নভেম্বরের জন্য সমস্যাগুলো থেকে নজর দৃষ্টি আকর্ষণ করলেন সরকারের, বারবার জানিয়েছি, সেগুলো নিয়ে সরকার কিছু বললো না, কিচ্ছু করেনি। বলছে যে এটা কয়টা চালান, সেপ্টেম্বর মাসটা দেখুন, করতে করতে পুজো এসে গেল, আবার অক্টোবরটা চালু করে দেওয়ার জন্য ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আবার গতকাল দেখা গেল নভেম্বরের জন্য আবার প্রস্তুতি নিয়ে নিয়েছে দপ্তর। এটা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো জানেন না যে এইভাবে রেশন ডিলারদের উপর বারবার একটা অত্যাচার নামিয়ে আনছে খাদ্য দপ্তর। বেশ, আমি সায়নের কাছে আসি। সায়ন আছেন আইনজীবী হিসেবে। সায়ন, এই জলটা আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু আদালত শেষ পর্যন্ত এটা করতেই হবে বলে রেশন ডিলারদের আদালতের দরজা থেকে ফিরিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন তো সেখানে না, আমার প্রশ্ন যে কোনো আদালতের দরজায় করা নাড়তে পারেন সায়ন, সে অধিকার আছে দেশের নাগরিকদের, কিন্তু সাধারণ রেশন গ্রাহকরা তো বসে আছেন তার দরজার দিকে তাকিয়ে, দরজা খুলে রেশনটা কবে আসবে? অনির্বাণদা, প্রথমেই সবাইকে বিজয়ের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখুন, একটা ওয়েলফেয়ার স্টেট, সেটা একটা জনকল্যাণমূলক একটি নীতি নিয়ে চলবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বিষয় হচ্ছে একটি রাষ্ট্র ব্যবস্থা যে কোনো ধরনের নীতি যখন নেবে, সেই নীতি প্রণয়নের পরিকাঠামোর সমস্ত ব্যবস্থা এবং তার সমস্ত ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এই সমস্ত ডেভেলপমেন্টের লাইবিলিটি বা দায় কিন্তু স্টেট পাওয়ারের, রাষ্ট্র ব্যবস্থার। আমি এখানে শুধু দুটো জিনিস ধরিয়ে দিচ্ছি। সরকার পক্ষ এই সময়তে বলেছে পার কুইন্টাল দেবে 150 টাকা করে। রেশন ডিলারদের যা কথাবার্তা আমি শুনেছি, সেখানে প্রায় সব খরচ টরচ মিলিয়ে প্রায় সেটা 400 টাকার সমান সেই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। এখন দেখুন, রেশন ডিলাররাও যারা ডিলারশিপ নিয়েছে, টাকা নিয়ে যারা ডিলারশিপ নিয়েছে, যারা বিজনেসটা করে, যে কোনো বিজনেস কেন করা হয়? তার লাইভলিহুড আর্ন করবার জন্য। সুতরাং দুয়ারে রেশন ইজ গুড, বাট দ্য ফ্যাক্ট ইজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের রেসপন্সিবিলিটি স্টেটের। সেই রেসপন্সিবিলিটি আপনি শুধু ডিলারদের কাছে ছেড়ে দিতে পারেন না। আমার 2 নম্বর কথা, এ রাজ্যের বুকে নবান্ন থেকে যখনই নতুন কোনো প্রজেক্টের মানে ফিতে কাটা হয়, তখনই তৃণমূল কংগ্রেসের একদম বুথ স্তরের যে সমস্ত নেতারা আছেন, তারা স্বপ্নে বিভোর হয়ে পড়েন, কাটমানির আরও একটা নতুন রাস্তা এবার আমাদের খুলে গেল। দেখুন, এই যে ডিলারদের কথা বলা হচ্ছে, এই ডিলাররা যখন যাবেন, তারা দুয়ারে গিয়ে রেশন দেবেন। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়তে রেশন ডিলারদের দোকানের সামনে সেখানে তিল ধরানোর জায়গা থাকে না, এত মানুষ সেখানে গিয়ে জড়ো হন। সুতরাং তাদের রেসপন্সিবিলিটি, বা ডিলাররা যখন যাবেন সেখানে তাদের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি একটি কথা এক্ষুনি খুব সুন্দরভাবে বললেন যে পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়ছে কমছে। সুতরাং এটাই বা কিভাবে ক্যালকুলেট করা হবে? আসলে মজা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন যে আপনারা যদি আমাকে জিতিয়ে আনেন তাহলে আমি দুয়ারে রেশন দেব। এবারে উনি ডিলারদের ঘাড়ে সেই দায় ঢেলেও দিয়েছেন, কিন্তু সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে? আমি আবার বলছি, মিস ইন্টারপ্রেট করবেন না।
না। একটা জনমুখী প্রকল্প সবটা ঠিক আছে, দ্যাট ইজ গুড, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি সেটা রূপায়ণ করবেন কি করে, সেই বিষয়ে তো কখনো ডিলাররা করতে পারে না। আমি একটু সৌরভ বাবুর কাছে যাই। সৌরভ হালদার আমার সঙ্গে রয়েছেন। অধ্যাপক সৌরভ বাবু, একটা স্পষ্ট অভিযোগ আমি যতটুকু বুঝতে পারলাম, রেশন ডিলাররা ঠিক এই ভাষাটা বলছেন না, তারা তাদের অসুবিধার কথা বলছেন। স্বয়ং যা বললেন এবং সব মিলিয়ে যা বুঝতে পারছি এখনো পর্যন্ত, যে রেশন দুয়ারে পৌঁছে দেওয়ার কৃতিত্বের ক্ষীর সরকার খেতে চায়, কিন্তু দুধের দাম দিতে চায় না। প্রথম বলি শুভ সন্ধ্যা এবং আজকে লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী পুজোর দিনে একটি যথোপযুক্ত একটা আলোচনা আজকে নিয়ে এসেছেন অনির্বাণদা। কিন্তু আজকে আমাদের বিষয়টা বলার আগে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। ক্ষীর খাওয়ার কথাটা বললেন, ক্ষীর খাওয়াটার কথা বলার আগে এইটুকু আমাদের মনে রাখতে হবে এবং বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আজকে রেশন ব্যবস্থার মাধ্যমে বা দুয়ারে রেশনের মাধ্যমে যারা উপকৃত হবে তাদের মধ্যে অধিকাংশ হলো নিম্ন মধ্যবিত্ত বা যারা অতি দরিদ্র বা দরিদ্র শ্রেণীর মানুষের কাছে রেশনটা পৌঁছে যাবে। ব্যক্তিগতভাবে মনে হয় বা সমাজ ব্যবস্থা থেকে বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনার সাপেক্ষে যেটা মনে হয় যে যদি একটা রেশন ব্যবস্থার মাধ্যমে বরাবরই একটা রেশন দুর্নীতি বিষয়টি উঠে আসে, আজকে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে যদি মানুষের বাড়ি বাড়িতে গিয়ে রেশন দেওয়া হয়ে থাকে, তাহলে যিনি বেনিফিশিয়ারি তার হাতে রেশনটা পৌঁছাচ্ছে। এবং যদি সিউডো বেনিফিশিয়ারি যেটা এটা একটা অভিযোগ ওঠে বরাবরই, যে সিউডো বেনিফিশিয়ারির সংখ্যা বা পরিমাণটা কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে যদি বর্তমান সময় পর্যন্ত দেখি, বাংলার গভর্নমেন্ট এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সরকারের মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি যে প্রকল্পটা নিয়েছেন, এছাড়া যদি অন্য কেউ প্রকল্পটা নিত তাকে সাধুবাদ জানাতেই হতো। কারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া, মানুষের যে একটা অন্যতম খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে তার হাতে খাদ্যটা পৌঁছে দেওয়ার জন্য অভাবনীয় প্রকল্প, সেই প্রকল্পটা মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার নিতে চাইছে, তার মধ্যে থেকে কিছু বিষয় আসতেই পারে। একটা জনমুখী আমি নিশ্চিতভাবে বলবো বিষয় আসতেই পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজ্যের রেশন নিয়ে স্বপ্ন দেখেননি বা সেই স্বপ্ন পূরণের চেষ্টা করেননি, তিনি এটাও বলেছেন দেশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে গোটা দেশ জুড়ে ফ্রি রেশন চালু করবে, দুয়ারে রেশন চালু করবে। আমি শুনিনি, একবার দর্শকদের জন্য একবার শুনিনি। বাংলার মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ give free ration to throughout the country. It will be our promise to the people. If our forum means our front, if it is been decided and if they come to power, we are ready to give free ration to all the individuals in this country. সৌরভ বাবু, বাংলা থেকে ফ্রি রেশন মানে দুয়ারে রেশন যদি দিল্লি পৌঁছায় আমাদের আপত্তি নেই, কিন্তু দিল্লি পৌঁছানোর আগে তো বাংলাটা সামনে যেতে হবে। কিভাবে মানুষের হাতে রেশন পৌঁছে যাবে সেটা সুনিশ্চিত করা, এখানে দ্বিধা দ্বন্দ্বের জায়গা বলে কিছু নেই। না, কিন্তু আমরা তো দেখছি যে বাংলার প্রকল্পটা ঘিরেই রীতিমতো ধোঁয়াশার জাল, আদৌ হবে কিনা? ডিলাররা তো বলছে পৌঁছাতে পারবো না, বাংলার এর আগে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ধোঁয়াশার জাল ছিল, অনেকে বলেছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখেছি মানুষের কাছে কিভাবে স্বাস্থ্যসাথী পৌঁছে গেছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পৌঁছেছে সৌরভবাবু মানুষের কাছে? অনেকে বলেছিল সৌরভবাবু কিভাবে পৌঁছেছে? জেলায় জেলায় অধিকাংশ মানুষ, 100 জনের মধ্যে 90 জন ওই স্বাস্থ্যসাথী কার্ড প্রাইভেট বিভিন্ন, সৌরভবাবু শুনুন না, ওই স্বাস্থ্যসাথী কার্ড বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনগুলো জেলায় জেলায় রিফিউজ করে। যার একটু যোগাযোগ আছে স্থানীয় কাউন্সিলর বা এমএলএ পর্যন্ত পৌঁছতে পারেন, কাউন্সিলর তো নেই, সরি, এখন কোঅর্ডিনেটর প্রায় রাজ্য জুড়ে সর্বত্র, এমএলএ পর্যন্ত পৌঁছতে পারেন, তিনি হয়তো গিয়ে ওই কার্ডটা দিয়ে একটা চিকিৎসা করিয়ে আনতে পারেন। এমএলএর একটা ধমক বা ফোন পেলে তখন বাধ্য হয়ে নার্সিংহোম চিকিৎসা দেয়, কিন্তু 100 জনের মধ্যে 99 জনকে ফিরিয়ে দেয়। এই তো হয়েছে। এইরকম অভিযোগ তেমন নেই। আমি আপনাকে অন্তত 100 জনের সঙ্গে পরিচয় করে দিতে পারি যাদের সঙ্গে কোনো সরকারি কারো কাছে না গিয়ে তারা পরিষেবাটা পেয়েছে। একটা দুটো বিষয় ঘটতেই পারে, কোনো জায়গাতে আমাদের একটা দুটো বিষয় ঘটতে পারে বলছেন স্বাস্থ্যসাথীতে, কিন্তু দুয়ারে রেশনে এখনো পর্যন্ত একটাও পাওয়ার বিষয় ঘটেনি পাইলট প্রজেক্টে। যদি যাওয়া হয় সেটা এর সাথে সাধারণ মানুষের বিষয় ছিল। আমি সজল বাবুর কাছে আসছি, সৌরভবাবু, আমি সজল বাবুর কাছে যাই। সজল বাবু, এই চাপান উত্তরটা নিশ্চিতভাবে আপনারা নিশ্চয়ই একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আপনারাও বলবেন যে দুয়ারে রেশন খুব ভালো, মানুষ পেলে নিশ্চিতভাবে ভালো, কিন্তু সেটাকে কেন্দ্র করে যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনারা কি তাতে রাজ্য সরকারের ভূমিকার কোনো সমস্যা দেখছেন, নাকি এই রেশন ডিলাররা যা বলছেন, বিশ্বম্বর বাবুরা যা বলছেন, সেটাই আসলে একটা অন্যায্য দাবি? আসলে এই দুয়ারে রেশন প্রকল্পটা শুনতে বেশ ভালোই লাগে। খারাপ কি হয় যদি আমার বাড়িতে সকালবেলা কেউ এসে বেল মেরে বলে এই নাও তোমার ভাগের চাল, তোমার ভাগের ডাল, তোমার আটা, তোমার কেরোসিন সব তোমায় পৌঁছে দিয়ে গেলাম,
সেটা শুনতে খারাপ নয়, কিন্তু বাস্তবের সঙ্গে ব্যবস্থার যদি মিল না থাকে, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। তো কিছুদিন আগে দেখলাম রেশন ডিলারদের জন্য সুন্দর গাড়ি তৈরি করা হয়েছে, অল্প কিছু কম পয়সায় সেই গাড়িগুলো দেওয়াও হবে। কিন্তু শুধু গাড়িটা তো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে যে ব্যবস্থাটা শুধু গাড়ি নির্ভর নয়। রেশন ডিলাররা তারা কিন্তু চাকরি করেন না, তাদের কাছে কিন্তু এটা ব্যবসা, সেখান থেকে তারা কিছু রোজগার করতে চান। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি না হয় তাহলে খুব স্বাভাবিকভাবে রেশন ডিলাররা কাজ করবেন না। এই রেশন ডিলাররা বা তাদের যারা নেতারা আছেন তারা একদিন এই সরকারের অনেক তারা করেছেন, সরকারের হয়ে চিৎকার করেছেন, গলা ফাটিয়েছেন, কিন্তু আজকে তারা বুঝতে পারছেন যে ব্যবস্থা আর বক্তব্যের মধ্যে কত ফারাক। এখন মমতা ব্যানার্জির প্রমিসের জন্য, তার দিব্যি কাটার জন্য এই রেশন ডিলারদের হাঁড়ি কাঠে চাপানো হবে, বলি দেওয়া হবে, এটা বোধহয় ঠিক কথা নয়। বাস্তবায়িত করতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমার মনে হয় সরকার আগে সেই দিকটা নজর দিক। যা যখন মুখে এলো বলে দিলাম, আর তার ফলে অনেকগুলো মানুষ তারা দিশাহারা হয়ে পড়লো। শুধু সেটাও নয়, ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষরাই কিন্তু আর সুযোগটা পাচ্ছে না। আমি আসবো সায়ন, তার আগে আমি সৌরভবাবু আসবো, আপনার কথা শুনবো, কিন্তু আপনার কাছেই আমার তার আগে একটা প্রশ্ন। যে কোনো কিছু করতে গেলেই টাকা লাগে, টাকা ছাড়া কিছু হয় না। দুয়ারে রেশন মানে সাধারণ মানুষ ধরে নিয়েছিলেন সরকার খরচটা বহন করছেন। সরকার এবং রেশন ডিলারদের মধ্যে কি অ্যারেঞ্জমেন্ট হবে, তারা বহন করবেন না সরকার বহন করবেন, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নিয়ে আমার ধারণা রেশন গ্রাহকদেরও নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলবো। তারা শুধু চান, প্রতিশ্রুতি পূরণ করতে চাইছে সরকার, সেটা পূরণ হোক। এখানেই আমার প্রশ্ন, যা কিছু করতে যাই অর্থ লাগে, কিন্তু অর্থের চিন্তা না করে সেটা করবার কথা ভাবা, অথবা অর্থের চিন্তা করলাম না, ঘোষণা করে দিলাম, তারপরে গৌরী সেনের খোঁজ শুরু হলো, এটা কেমন ব্যবস্থা? না, এখানে বিজেপির মুখপাত্র সজল বাবু অনেকগুলি কথা বললেন, তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা উনি বললেন। ওনাকে মনে হয় কিছু বছর আগে যখন ভারতবর্ষ জুড়ে ডিমনিটাইজেশন যখন চালু হলো, হঠাৎ রাতের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আজকের সাবজেক্টটাকে কমব্যাট করতে গিয়ে একটা যদি ভুল আপনার তর্ক অনুযায়ী, আপনার কথা অনুযায়ী আমি কথা বলতে চাই, আরেকটা দোষ তুলে ধরার তো কোনো যুক্তি নেই। একটা কনস্ট্রাকটিভ কথা বলতে চাই। প্লিজ অ্যালাউ মি, আপনি একটু কন্ট্রোল করুন, প্লিজ অ্যালাউ মি। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। দেখুন এই প্যানেলে, আপনি একটু দাঁড়ান, আমি শুনবো। নরেন্দ্র মোদী দুয়ারে রেশনের প্রতিশ্রুতি দেননি সৌরভ বাবু, সুতরাং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিছু বলার থাকলে আপনি বলতেই পারেন। আমি খালি একটা কথা বলছি, দেখুন এই প্যানেলে যিনি রেশন ডিলার তিনিও রয়েছেন, আবার যিনি রেশনের উপভোক্তা তিনিও রয়েছেন। সুতরাং আমি এখানে একটা সোজা উদাহরণ দিচ্ছি। ধরুন ভারতবর্ষের বুকে যখন 100 দিনের কাজের প্রকল্প এলো, সবার আগে গভর্নমেন্টকে দেখতে হয়েছিল সোর্স অফ মানি 1, 2 তার ইনফ্রাস্ট্রাকচার কি করে হবে, 2 নাম্বার আমি এডুকেশন, রাইট টু এডুকেশন যখন আসে তখনও সেক্ষেত্রে মিড ডে মিল স্কিমও যখন আসে, অর্থের সংস্থান কোথা থেকে আসবে, এবং 2 নাম্বার কথা তার উপযুক্ত পরিকাঠামো আমার কাছে আছে কিনা। আমরা খুব পরিষ্কারভাবে একটা কথা এখানে বলছি, উনি বলার চেষ্টা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ করলে তাকে স্বাগত জানাতাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলে স্বাগত জানাচ্ছি না, কথাটা ভুল। বেনিফিশিয়ারি উপভোক্তারাই, তারা এতদিন রেশনই পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন সেই রেশনটা তাকে আর শপ অবধি যেতে হবে না, তার দুয়ারে চলে আসবে, আরো ভালো কথা। কিন্তু কথা হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়? এবারে তার ইনফ্রাস্ট্রাকচার নেই, এবারে সেখানে পুরো দায় ঠেলে দেওয়া হচ্ছে রেশন ডিলারদের। সুতরাং মাঝখান থেকে কি হবে, অনির্বাণ দা আমি বলছি, আজ থেকে কিছু মাস পরে মুখ্যমন্ত্রী স্টেজ থেকে দাঁড়িয়ে বলবেন আমি তো করতে চেয়েছিলাম কিন্তু ডিলাররা করতে দেননি, তাই আমি অপারগ। আমি একটু থামাচ্ছি, আমি মূল আলোচনাতে ফিরবো, কিন্তু তার আগে আমার সঙ্গী যে ভিডিও জার্নালিস্ট রয়েছেন স্টুডিওর ভিতরে, তার কাছে অনুরোধ করব, এই মুহূর্তে আমার মোবাইলে আমি যে ছবি পাচ্ছি শুভেন্দু অধিকারী লাইভ, তার লাইভ শেয়ার করছেন তার ফেসবুক হ্যান্ডেল থেকে। আসানসোলে এই মুহূর্তে একটি মশাল মিছিল করছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের প্রতিবাদে আসানসোলে একটি মশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আজ আসানসোলে একটি দলীয় কর্মসূচিতে তিনি গিয়েছিলেন এবং সেখানেই
এই মশাল মিছিলের আয়োজন করা হয়, যদিও প্রাথমিকভাবে মিছিলের আয়োজন নিয়ে তার পারমিশন নেই, তার অনুমতি নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল, কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং জিতেন্দ্র তিওয়ারিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রেমে, আমাদের টেলিভিশন স্ক্রিনে, যেখানে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে মশাল মিছিল করছেন আসানসোলে। আমি আবারও ফিরে আসবো আজকের আলোচনায়। আমার সঙ্গে দুজন সাধারণ রেশন গ্রাহক রয়েছেন, আমি তাদের কাছে যাব। আমি ববিতা মাকুড় প্রথম আপনার কাছেই আসছি। সাধারণ রেশন গ্রাহক হিসেবে নিশ্চিতভাবে আপনার বাড়িতে রেশন পৌঁছানোর খরচকে বহন করবেন, এটা বোধহয় আপনার খুব একটা চিন্তা করার কথা নয়, কিন্তু আপনি নিশ্চয়ই আশাটা রেখেছিলেন যে এতদিনের প্রকল্পটা, এই স্বপ্নের প্রকল্পটা দিনের আলোর মুখ দেখবে, বাস্তবে আপনি দুয়ারেই রেশনটা পাবেন। প্রথমে আমি আর বাংলার সকল দর্শককে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা আপনাকেও দিলাম। তারপর হ্যাঁ, আমরা এই কথাটা ঠিকই, আমরা ভোটের আগে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এই শুনেছিলাম যে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবো, তাহলে আমাদের আর কষ্ট করে রেশন দোকানে গিয়ে দীর্ঘ লাইন দিয়ে সময় নষ্ট করে তুলতে হবে না। কিন্তু প্রায় 6 মাস হতে যাচ্ছে, তার কোনোটাই মিলল না। এতে হয়তো সাধারণ মানুষের উপকার হতো। একেবারেই সাধারণ মানুষের উপকারটা হতো, এবং কিভাবে উপকার হতো আমি সেটা একটু বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে আরেক রেশন গ্রাহক আছেন, তাপস মিত্র। তাপসবাবু, রেশন তো সাধারণ মানুষ আগেও পাচ্ছিলেন, এখনো পাবেন, দুয়ার অবধি এলে কোথায় বাড়তি সুবিধা? দেখুন, সরকার যে প্রকল্প নেয় কোনো চিন্তা না করে, ভোটের যেহেতু বিধানসভা ভোট আসছে, একটা প্রকল্প মানুষকে নিতে হবে যে দুয়ারে রেশন দেবো। আমরা ভেবেছিলাম খুব ভালো জিনিস, দুয়ারে রেশন দেওয়া হবে, কিন্তু আজকে ভোট পেরিয়ে যাওয়ার পর আজকে দুয়ারে 6 মাস হয়ে গেল, কোনো দুয়ারে কোনো রেশনই দেওয়া হচ্ছে না। মানুষকে পুরো ভাওতার টুপি পরিয়ে দিয়েছে, প্রতিটা মানুষকে টুপি পরিয়ে দিয়েছে, যে এখন ডিলারের পর দোষ দিয়ে দিচ্ছে যে ডিলাররা এরা দিতে পারবে না। ডিলাররা যে রেশনে যে চাল দিচ্ছে, সে চালের মধ্যে ম্যাক্সিমাম পোকা থাকছে, চাল ভালো থাকছে না। আজকে যে সরকার যে দুয়ারে রেশন দেবে, এইটা তো একটা তৃণমূল সরকার জানে যে আমি যদি এই প্রকল্পটা চালু করি, আমাদের যে কার্ডবানির যে অবস্থা, আজকে বাড়ি হচ্ছে সেখানে কার্ডবানি খাচ্ছে, যা কিছু হচ্ছে কার্ডবানি। আজ রেশনের দুয়ারে চাল দিল, তারা জানে যে এটাও একটা কার্ডবানি শুরু হয়ে যাবে। তার জন্য আজকে মানুষকে টুপি ভাওতা পরিয়ে আজকে রেশন ডিলারের উপর দোষ চাপিয়ে দিয়ে ওরা দায় ছেড়ে দিচ্ছে। আমার সাধারণ দুজন গ্রাহকের সঙ্গে কথা বলার পর যে অনুভূতি, আমি তার পরিপ্রেক্ষিতে সৌরভবাবু আপনার কাছেও আসবো, এবং সাধারণ মানুষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার আজকের ব্রহ্মাস্ত্র এতক্ষণ আলোচনা করার পর যা বুঝতে পেরেছি। এই যে দায় নিয়ে, অর্থাৎ আর্থিক দায় নিয়ে এত কথা হচ্ছে, সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছেন। দুয়ারে রেশনে একটি অনুদানমূলক প্রকল্প, যদিও সেই অনুদানের দায় সরকার নিজের কাঁধে না রেখে রেশন ডিলারদের উপর চাপাতে চাইছেন, কিন্তু এছাড়াও আরও নানা অনুদানমূলক প্রকল্প সরকারের আছে। সেই অনুদান এবং সরকারের আয়ে যদি আজকে ভারসাম্য থাকতো, তাহলে কি এই দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার খরচ নিয়ে এই চাপানুতোর তৈরি হতো? এক কথায় বলতে গেলে ইনপুট আর আউটপুট সেই বহু পুরনো সমস্যা, যা আসছে আর যা যাচ্ছে তার ভারসাম্য আছে, আর নেই বলেই কি এত চাপানুতোর? একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছে রিপাবলিক বাংলা এই বিতর্ক নিয়ে, সঙ্গে থাকুন। আমি আবারও বিতর্কে ফিরলাম, এবং বিতর্ক ফিরলাম আমার ব্রহ্মাস্ত্র নিয়ে, অর্থাৎ যে মূল প্রশ্নটা আমার সামনে এসেছিল। আমি সজল বাবুকে দিয়ে শুরু করি। সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে, রাজ্য বিজেপির মুখপাত্র। সজল বাবু, আমার যেটা প্রশ্ন ছিল, অনুদান আর আয়, অর্থাৎ আয় এবং ব্যয়, ব্যয়ের মধ্যে তো অনেক কিছু পড়ে, আমি বলছি অনুদানটুকুই ধরলাম, বাকি ব্যয়টা ধরছি না, সেটা তো সরকার বাজেট করেই ঘোষণা করে। এতে ভারসাম্য থাকলে কি আজকে এই সামান্য দুয়ারে রেশনের জন্য এত কথা উঠতো? প্রথম কথা হচ্ছে, আমি আপনাকেই প্রশ্ন করি, আপনি কি বিশ্বাস করেন এই সরকার কোনো কিছু ঘোষণা করার আগে আয় ব্যয়, তার টাকা কোথা থেকে আসবে, কিভাবে ইনফ্রাস্ট্রাকচার হবে, এসব তিনি আদৌ ভাবনা চিন্তা করেন? উনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে উনি বাজেট তৈরি করেন। ঠিক সেরকমই হয়তো সুইগি বা জোম্যাটো থেকে খাবার আনানোর পরে ওনার মনে হয়েছে যে এইভাবে যদি খাবার আনানো যায়, তাহলে কেন রেশনটা বাড়িতে পৌঁছে দেওয়া যাবে না? বিষয়টা ওনার কাছে খুব সহজ। এইরকমভাবেই উনি সমস্ত কিছুই করে থাকেন। রাজ্য চালনা আর ক্লাব চালনা ওনার কাছে দুটো একই ব্যাপার।
তো এই জিনিসগুলো না আদৌ বাস্তবসম্মত নয়। জিনিসগুলো শুনতে ভালো লাগবে, বিরোধিতা করতে গেলে অনেক ভেবেচিন্তে বিরোধিতা করতে হবে, কিন্তু বাস্তবের মুখোমুখি যখন আসবেন, আমি একটু আগেই বলেছি যে বাস্তব আর ব্যবস্থার মধ্যে আসমান জমিন যে ফারাক। আপনি ব্যবস্থা করুন না, রেশন ডিলারদের অসুবিধা কোথায়? উনি একটা নতুন গাড়ি দিচ্ছেন, তার মানে রেশন ডিলারকে এখন থেকে নতুন একটা ড্রাইভার এবং একজন হেল্পার এটা এখন থেকে পুষতে হবে। তো এই পোষার খরচটা কে দেবে? ওনার যে অতিরিক্ত আজকে যে এই আমার যে বন্ধুরা রয়েছেন, যারা বিরোধী বন্ধুরা, যারা তেলের দাম নিয়ে এত কথা বলে সরবন, এই যে তেলটা লাগবে, এই তেলটার দাম কে দেবে? এই ব্যবস্থাগুলো তো তাকে ভাবা উচিত ছিল। আসলে উনি যখন যেটা ভাবেন, মাইকে বলতে বলতে ভাবলেন, মাইকে বলে দিলেন, হ্যাঁ, তারপর কিছু অদ্ভুত ইংরেজিতে হয়তো সেটা নেশন ওয়াইডও ডিক্লেয়ার করে দিলেন। সবই উনি পারেন, ওনার দ্বারা সবই সম্ভব, উনি নমস্য। এইসব ব্যাপারে এই মানে কোনো কনস্ট্রাকটিভ রিপ্লাই করাটাই ভীষণ কঠিন ব্যাপার। কনস্ট্রাকটিভ রিপ্লাই করা কঠিন ব্যাপার, কিন্তু আমি সায়ন আপনার কাছে আসবো, তার কারণ হচ্ছে আমার ওই মূল প্রশ্নটা আমি আপনাকেও জিজ্ঞাসা করবো। অনুদান আর আয়, আমি কিন্তু ব্যয় বলছি না, সার্বিকভাবে অনুদান। ফুটবলের জন্য টাকা আছে, পুজোর বাজেটের জন্য টাকা আছে, মানে ক্লাবগুলোকে দেওয়ার টাকা আছে। আমি বলছি এই টাকাগুলো কিন্তু নেহাত কম নয় হিসেব করলে। আর রেশন ডিলারদের যে টাকাটার কথা বিশ্বম্বরবাবু বলেছেন আজকে গণকনভেনশন করে ওনারা বলেছেন, তাতে রেশন ডিলার পিছু 41,000 এরকম কিছু বোধ হয় সামথিং, তাই তো? টোটাল সংখ্যা না না, খরচটা হ্যাঁ, তাই তো? 20,000 রেশন ডিলার আছেন। সাধারণ পাটিগণিতের হিসেব বলে 100 কোটি টাকারও কম, 90 কোটি টাকারও কম খরচ। এটা কি একেবারে অসাধ্য ছিল বলে মনে হয়? না, অসাধ্য নয় তো। তার কারণ হচ্ছে প্রথমে যে কথাটা বললাম যে সংস্থানের কথা তো সরকারকে ভাবতে হবে, সরকার সেটা ভাবেনি। কিন্তু উল্টো দিক থেকে আপনি দেখুন, কিছুদিন আগে ক্লাবগুলোকে প্রায় প্রতি বছর গড়ে মানে ইন্ডোর স্টেডিয়ামে ডেকে সেখানে টাকা দেওয়া হয়। তার মধ্যে অভিযোগ ওঠে এমন প্রচুর ক্লাব আছে যারা বটতলার নিচে শুধুমাত্র একটা ব্যানার টাঙিয়ে দিয়েছেন, এলাকার বিধায়কের ছবি টাঙিয়ে দিয়েছেন, তারা টাকা পেয়ে গেছেন প্রায় 2 লাখ টাকা। পুজো করবার জন্য 50,000 টাকা করে দেয়া হয়। শুধু কি তাই, খেলা হবে দিবসের নাম করে টাকা যায়। আমরা বারবার তো খালি একটাই কথা বলছি যে দুয়ারে রেশন প্রকল্প সাধারণ মানুষের ভালোর জন্য প্রকল্প, কিন্তু সেই সাধারণ মানুষের ভালোর জন্য প্রকল্পের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের লাইবিলিটি সরকারকে নিতে হবে, সেটা রেশন ডিলারদের ঘাড়ে ঠেলে দিলে হয় না। আমি খালি দুটো কথা বলি, দেখুন কেরালা কিন্তু দুয়ারে রেশন করেনি, কিন্তু ডিউরিং দ্য কোভিড সিচুয়েশন তারাও কিন্তু এরকম মানুষকে চিহ্নিত করে সরকার কিন্তু বাড়িতে পৌঁছে গেছিল ডোর স্টেপ ফুড গ্রেনস দেওয়ার জন্য। দ্বিতীয় কথা, অনির্বাণদা এবারে নিশ্চয়ই মনে পড়বে তোমারও, এসএসসি পরীক্ষার নিয়োগ পুজোর আগে আমি হাফ করে দেব, মনে আসছে সেই কথাটা? সুতরাং এই যে প্রতিশ্রুতিগুলো, আমার প্রতিশ্রুতি দেবার দরকার, আমি প্রতিশ্রুতি দিয়ে দেবো। এবার কেউ যদি পালনে ব্যর্থ হয়, আইএস পারেনি, আইপিএস পারেনি, রেশন ডিলার পারেননি, আমার আধিকারিকরা করতে পারেনি, তাতে একটা মিটিং ডেকে 2জন এমএলএকে কথা শোনাবো, 2জন আধিকারিককে কথা শোনাবো, কিন্তু আমি প্রতিশ্রুতি দেবো, তার উপর ভর করে ভোটে জিতবো। কিন্তু বাস্তবে তার যে পরিকাঠামো, দেখুন আবারও বলছি, এই দুয়ারে রেশন প্রকল্প সরকার যদি মনে করে পরিকাঠামোকে তৈরি করবে, সরকারের সেই ক্ষমতা আছে। সরকার যদি মনে করে পরিকাঠামো তৈরি করে আমি দুয়ারে পৌঁছে যাব, সরকার চাইলে করতে পারে, কিন্তু সরকার কি করছে? ডিলারদের ঘাড়ে ঠেলে দিচ্ছে। ডিলাররা কি করছেন আমি তো বললাম, পার কুইন্টাল সরকার বলেছে 150 টাকা করে দেব। দুয়ারে রেশন এখন পান 75 টাকা, দুয়ারে রেশন হলে পার কুইন্টাল হবে 150 টাকা। ওনাদের দাবি পার কুইন্টাল 400, মানে আপনি ভাবতে পারছেন 150 ডবলের বেশি। সুতরাং এই আসমান জমিন যে ফারাক, এই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা প্রকল্পটা মাঝখানে দাঁড়িয়ে। আরেকজন রেশন ডিলার আমার সঙ্গে রয়েছেন, বিমান জোয়ারদার। বিশ্বম্বরবাবু তো ডিলারদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, হ্যাঁ, কিন্তু আমি বিমানবাবুর কাছে যাই। সাধারণভাবে যাদেরকে কাজ করতে হয়, একেবারে সাধারণ মানুষের সঙ্গে প্রতিদিন যাদেরকে কাজ করতে হয়, রেশনটা দিতে হয় দোকানে বসে, কি সমস্যা তৈরি হচ্ছে বিমানবাবু যদি একটু বলেন? এই আর্থিক যে হিসেবগুলো আমরা পাচ্ছি, যা খরচ আপনাদের তার অর্ধেকেরও কম সরকারের কাছ থেকে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম তাই, ঠিক। আমরা খুব সফলভাবে খাদ্যশ্রী প্রকল্প চালিয়েছিলাম, এবং এখন আমাদের দুয়ারে রেশন যেটা করেছে, তাতে আমাদের কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। প্রথম বলুন প্লিজ, শুনতে পাচ্ছি আপনার কথা। আমরা যেটা নাকি মেন হচ্ছে, যেখানে যে এক একটা দোকানের 8টা, এক একটা দোকানের কার্ড হচ্ছে 8টা 10টা ওয়ার্ডে কার্ড, ঠিক। এবং গাড়ি যদি আমরা করি, গাড়ি অনেক গলি আছে যেখানে ঢুকবে না, তারপরে বর্ষাকাল আছে, প্রচণ্ড গরম আছে। তো এই যে কর্মচারীরা
তারা বাইরে গিয়ে এতদিন তারা কাজ করে এসছেন আমাদের দোকানে, তারা এখন কি করে বাইরে যাবেন? তারা যেতে চাইছেন না। বিভিন্ন রকম প্রতিকূলতা আমাদের সামনে দেখা দিচ্ছে। এই কারণেই আমাদের সবথেকে বিরাট অসুবিধা যে এটা আমরা পেরে উঠবো না। এই প্রতিকূলতাগুলোকে জয় করে বাড়ির দরজা পর্যন্ত রেশন আসবে এই বিশ্বাস ববিতা মাকড় আপনার হচ্ছে? সাধারণ রেশন গ্রাহক আপনি একজন, রাখতে পারছেন এই বিশ্বাস? আমি একজন গ্রাহক, কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যায়, দীর্ঘ সময় লেগে যায়। লাইন দিয়ে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা নষ্ট করে সময়টাকে রেশন আনতে যাই, তাও আবার সময় ঠিক মতন পাওয়াও যায় না। এক মাসে 4 বার রেশন দোকান যেতে হয়, 4 বারে একবার একটা জিনিস দেয়, আরেকবার আরেকটা জিনিস দেয়, এরকম করে দেয়। তার মধ্যে আবার সময় ঠিক মতো পরিমাণ মতো জিনিসও পাই না। অভিযোগ আমি বিশ্বম্বর বাবু আপনার কাছে আসবো। মনে করুন এটাও কিন্তু পাল্টা রয়েছে, রেশন ডিলারদের একাংশ অসৎ, পরিমাণ মতো জিনিস দেন না, এবং সেই কারণে কি কোথাও মনে হয় সরকার এই বাড়তি চাপটা তৈরি করছে আপনাদের উপর? বিশ্বম্বর বাবু, ব্যাপারটা হলো আমাদের এখন মাসে একবারই রেশন দেওয়ার কথা। ববিতা দেবী যেটা বললেন, উনি এখনকার রেশন ব্যবস্থা কোভিড শুরু হওয়া থেকে রাজ্যে রেশন মাসে 4 বার ছিল, কোভিড থেকে এরা মাসে একবারই রেশন নিতে হয়। তা এখন প্রশ্ন হলো, যেটা যাদের এনএফএসএ কার্ড আছে, অর্থাৎ পিএইচএইচ এসপিএইচএইচ অন্তর্দয় কার্ড আছে, তাদেরকে 2 বার যেতে হয়। তারা নভেম্বর পর্যন্ত তাদের যেতে হবে, কারণ তাদের অতিরিক্ত একটা কোটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার একটা বিনা পয়সার চাল বা গম পান। এক মিনিট আপনাকে থামাচ্ছি না, সেরকম নয়, আমাদের এখানে সেরকম নয়। একটা যেটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সেটা তো এই নভেম্বর পর্যন্ত যেটা হয়, সেটা তো 17-18 তারিখ থেকে দেওয়া হয়, বা 19-20 আবার পুজো আছে, কিন্তু এক মিনিট আমাদের এখানে কিরকম সিস্টেম একবার বলে দিই। আমার তো বর্ধমান জেলার, আমি 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো এখানে প্রত্যেক রেশন দোকানে প্রথমে একদিন 4 তারিখ 3 তারিখ করে দেওয়া হয়, আবার একদিন 9, 10, 12, 11-12-র মধ্যে দেওয়া হয়, আটা দেওয়া হয়, ব্যালেন্স আটা। আবার একবার ডাকা হয় যেটা গরিব কল্যাণ যোজনা পিএমএ, সেটা দিন। তারপর আবার একদিন 25-26 তারিখে আমাদের যেতে হয় ব্যালেন্স শুধু ব্যালেন্স জিনিসগুলো নেওয়ার জন্য। তাহলে একটা মানুষ কাজ কামাই করে 4 বার রেশন দোকানে যেতে হয়। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, আমার বর্ধমান জেলা সদর একদম 14 নম্বর। বাবু, এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। একজন মানুষকে কাজ কামাই করে 4 বার রেশন দোকানে যেতে হয়, যেখানে 4 বার হয়তো 4 বার কেন, দিনে হয়তো 5 বার এখন কোনো মানুষকে বেরোতে হচ্ছে। দিনে উনি মাসে 4 বার যান, দিনে হয়তো 5 বার মানুষকে বেরোতে হচ্ছে কাজের সন্ধানে। কোভিডে অনেকের কাজটুকুও চলে গিয়েছে। এই অবস্থা থেকে সত্যিই মুক্তির কোনো পথ নেই? না, এই অবস্থা থেকে মুক্তির পথ আছে যদি আটা গ্রামীণ এলাকায়, যেটা শহর এলাকায় গম পাওয়া যায়, গ্রামীণ এলাকায় আটা পাওয়া যায়। সেই আটা মিল থেকে দেরিতে পাওয়া যায় বলে এমআর ডিলাররা, গ্রামের রেশন ডিলাররা, তারা চাল যখন দিল, আটা তখন দিতে পারে না। সবকিছুর ঊর্ধ্বে যদি বাড়ি পর্যন্ত রেশনটা পৌঁছে যেত, তখনও একবারে পৌঁছানো যাবে না, তখনও একবারে পৌঁছানো যাবে না। যদি আমাদেরকে বাধ্য করা হয় যে তোমাকে রেশনটা বাড়ি পৌঁছতে হবে, তখনও আমাকে 3 বার করে যেতে হবে, কারণ একবার আমাকে প্রধানমন্ত্রীর চাল নিয়ে যেতে হবে, একবার আটা নিয়ে যেতে হবে, একবার মূল কার্ডের চাল গম নিয়ে আমাকে যেতে হবে। অর্থাৎ কেরোসিন তেল, যাদের কেরোসিন তেল আছে, অনেক রেশন দোকানের সাথে কেরোসিন তেল আছে। শহরে অবশ্য সেটা তা নেই। শহরে রেশন দোকান একটা, আমার সময় শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। আমি যা বুঝতে পারলাম আপনাদের সঙ্গে এতক্ষণ কথা বলে, সাধারণ রেশন গ্রাহক, আপনার সঙ্গে কথা বলে, সাধারণ রেশন ডিলার এবং যারা রাজনৈতিক দলগুলি রয়েছেন বা বিভিন্ন সমর্থক রয়েছেন, তাতে করে সাধারণ মানুষের এই দুর্ভোগ। আমি একটা কথা বলবো, এক সেকেন্ডের কথা, 1 সেকেন্ড। এনএফএস এর জাতীয় খাদ্য সুরক্ষা আইনে হোম ডেলিভারির প্রাবধান নেই। এখানে আইনবিদ রয়েছেন। পিডিএস কন্ট্রোল অর্ডারে হোম ডেলিভারি সিস্টেম নেই। তা সত্ত্বেও আমাদেরকে বাধ্য করা হচ্ছে বাড়ি বাড়ি রেশন পৌঁছানো। এটা আমি মনে করছি এটা বোধহয় সঠিক হচ্ছে না, আইন মোতাবেক কাজ হচ্ছে না। আমি বিতর্ক শেষ করব, কিন্তু আমাদের কাছে এই বিতর্ক আইন বনাম বাস্তব অবস্থা, আইন বনাম মানবিকতার থেকেও অনেক বড় বেশি একটি বিতর্ক এখানে রয়েছে। এই বিতর্ক আসলে আমি কিভাবে আমার পকেটের টাকা খরচ করি। আমরা সাধারণ মানুষের কথা বলছি না, সরকারের কথা বলছি। আমার সঙ্গে উপস্থিত যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সজল ঘোষ, সৌরভ হালদার, সায়ন বন্দ্যোপাধ্যায়, বিশ্বম্ভর বসু, বিমান জোয়ারদার, ববিতা মাকড় এবং তাপস মিত্র। কিন্তু তার আগে এই বিতর্কের শেষ পর্বে এসে আপনাদের একটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব।
এত বিতর্কের পর এটা স্পষ্ট যে দুয়ারে রেশন পৌঁছতে পরিবহন খরচই আসল বাধা। রেশন ডিলারদের দেওয়া হিসেব বলছে দুয়ারে রেশন পৌঁছতে 20,000 রেশন ডিলারের খরচ হবে 83,36,00,000 টাকা। এবছর 40,382টি ক্লাবকে পুজো অনুদান দিতে রাজ্য সরকার বরাদ্দ করেছে 201,91,00,000 টাকা। অক্টোবর মাসে উৎসবের দিনগুলিতে শুধুমাত্র মদ বিক্রি করে রাজ্য সরকার কেবলমাত্র রাজস্ব বাবদ আয় করেছে 550 কোটি টাকা, 550 কোটি টাকা। এই হিসাব কেবল 1 থেকে 12 অক্টোবর পর্যন্ত, গোটা অক্টোবর মাসে নয়। ছোটবেলায় শেখা আমাদের গণিতের প্রাথমিক হিসেব, জ্যামিতির প্রাথমিক হিসেব, পরিমিতিবোধের প্রাথমিক হিসেব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মদের রাজস্ব বাবদ আয় অথবা পুজোর অনুদানের যে ব্যয়, তা থেকে অতি সহজে দুয়ারে রেশনে পৌঁছানোর জন্য যে অর্থের সংস্থান তা করা যায়। আয় ব্যয় কোথাও কোনো সংকট নেই। ঈদের দুষ্টজাল কাটার জন্য অর্থের ধারালো তরবারি আছে সরকারের কাছে, তবে সে তরবারি ভুল জায়গায় রাখা, যা দেখে কোনো কবির আফসোস ছিটকে বেরোতেই পারে। কোথাকার তরবারি কোথায় রেখে। বিতর্ক পর্ব এখানেই শেষ করলাম। ফিরে আসছে এটা বিরতির পর এই মুহূর্তের ব্রেকিং খবরগুলো। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে ফিরে এলাম রিপাবলিক বাংলায় এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং খবরগুলো নিয়ে। বাংলাদেশ নিয়ে আমরা কথা বলছি। গত কয়েকদিন ধরে আপনারা জানেন বাংলাদেশি সংখ্যালঘুদের উপর যে অত্যাচার ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 71টি মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই সংখ্যালঘুদের উপর এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে। নরেন্দ্র মোদীকে এবার চিঠি লিখলেন সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার সাংসদ জগন্নাথ সরকার নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সংখ্যালঘুদের উপর হামলা সহ একাধিক বিষয়ের উল্লেখ করেছেন তিনি চিঠিতে। ঠিক নির্দিষ্ট কি লিখেছেন প্রধানমন্ত্রীকে চিঠিতে সেই বিষয়ে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সমাদৃতা। সমাদৃতা, জানতে চাইবো, মাফ করবেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সমাদৃতা। সমাদৃতা, জানতে চাইবো তোমার কাছ থেকে যে ঠিক কি লেখা হয়েছে নরেন্দ্র মোদীকে এই চিঠিতে, জগন্নাথ সরকার কি বলেছে? অনিমান, দেখো বারবারই বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এবার যেভাবে বাংলাদেশে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন, সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে সরকারকে। যেক্ষেত্রে আমরা দেখেছি এইখানেও কিন্তু রাজ্য সরকারের কাছে দরবার করা হয়েছে। এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন জগন্নাথ সরকার এবং তার পরিষ্কার বক্তব্য যে এবার কথা বলুক ভারত সরকার, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক এবং সেখানে যাতে সংখ্যালঘুরা অত্যাচারিত না হন, তারা সুনিশ্চিত নিরাপত্তা পান, সেটা নিশ্চিত করা হোক। ভারত সরকার যেন কথা বলে বাংলাদেশ সরকারের সঙ্গে, সেই আবেদন নিয়েই চিঠি লেখা হয়েছে। এই চিঠিতে সিএএ এর বিষয়টিও উল্লেখ করা হয়েছে, যাতে খুব শীঘ্রই সিএএ লাগু করা হয় এবং এর ফলে বাংলাদেশ থেকে আসা মানুষ যারা আশ্রয় নিতে এসেছেন এদেশে, তারাও নাগরিকত্ব পাবেন এদেশের, সেইটা যেন সুনিশ্চিত করা হয়, সেই আবেদনও করা হয়েছে এই চিঠিতে। মূলত প্রধানমন্ত্রীকে দরবার করা হয়েছে তিনি যেন শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং সেখানে সংখ্যালঘুরা যেন নিরাপত্তা পান। একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সমাদৃতা। আমরা শুনছিলাম সমাদৃতার কাছ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে সাংসদ জগন্নাথ সরকারের যে চিঠি, সেই চিঠি প্রসঙ্গে এরপরে যে খবরের চোখ রাখবো এবার আরও একবার নির্বাচন কমিশনের রাজ্যের নির্বাচন আধিকারিকের কাছে গেলেন বিজেপির তরফ থেকে একটি প্রতিনিধি দল। উপনির্বাচনে তাদের দলের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনে বিজেপি। আমাদের প্রতিনিধি শিবাশিস এই মুহূর্তে রয়েছেন সরাসরি। শিবাশিস, কি বললেন বিজেপি প্রতিনিধি দলের পক্ষে শিশির বাজোরিয়া, অর্জুন সিংরা? অনির্বাণ, আজকে অর্জুন সিং এবং শিশির বাজোরিয়া তারা কিন্তু নির্বাচন কমিশনে যান এবং সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে তারা কথা বলেন এবং সেখানে তারা মূলত যে দাবিগুলি রাখেন তাতে খড়দা, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা যে 4 কেন্দ্রে 30 অক্টোবর ভোট রয়েছে, সেই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। কারণ তাদের অভিযোগ খড়দা এবং দিনহাটার প্রার্থী ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন, যেখানে পুলিশ সেভাবে ব্যবস্থা নেয়নি। পাশাপাশি তাদের অভিযোগ যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশের উপর তারা আস্থা রাখতে পারছেন না, তাই পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা হোক।
120 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর তারা আবেদন করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের অন্তত 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে আশ্বাস দিয়েছেন, এমনটাও তারা বলছেন। যদিও এখনো পর্যন্ত 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 30শে অক্টোবরের জন্য মোতায়েন করা হয়েছে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গ পুলিশের পরিবর্তে বুথের ভেতর সম্পূর্ণটাই কেন্দ্রীয় নিরাপত্তায় হোক একেবারেই আপাতত তোমাকে ধন্যবাদ শিবাশিস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শিবাশিসের সঙ্গে। রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে বিজেপি প্রতিনিধি দল আরো বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবিতে, এবং এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক রাজ্যের মুখ্য সচিবের। বিভিন্ন জেলা শাসকের সঙ্গে এবং সিএমওইচদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব। গত দুদিন আপনারা জানেন এই রাজ্যের কোভিড পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে কোভিড তার সংক্রমণ বাড়ছে, যদিও মৃত্যুহার বাড়ার কোনো খবর এখনো পর্যন্ত নেই, কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে তড়িঘড়ি তাই বৈঠক রাজ্যের মুখ্য সচিবের রাজ্যের বিভিন্ন জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে এবং সিএমওইচদের বা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে। এই খবর নিয়ে অনির্বাণের অগ্নিবাণ আজকে এখানেই শেষ করছে। এরপরে থাকছে সোজাসুজি স্বর্ণা।